হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। 2025-এ অনেকগুলো নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, যেখানে সবার প্রথম হচ্ছে WBCS, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও। তো এই প্রত্যেকটা এক্সামের জন্য জিএস বা জেনারেল স্টাডি ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। জিএস মানে কিন্তু সমস্ত কিছু পড়ছে। জিএস মানে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবই পড়ছে। তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার আমরা কিভাবে প্রত্যেকটা জিনিসকে মনে রাখবো। আমি একটা ছোট্ট ক্লাস আমি তোমাদেরকে নিচ্ছি, প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা জিনিসকে কোরিলেট করো। সাপোজ তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কী ধরনের সভ্যতা। তোমরা অনেকেই জানো, তোমরা বলবে যে স্যার নগরকেন্দ্রিক সভ্যতা। ওকে, ভেরি গুড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আরবান সিভিলাইজেশন, এটা সবাই জানে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ফার্স্ট এভিডেন্স আমাদের সামনে কে তুলে ধরেছিলেন? মাথায় রাখবে, প্রথম এভিডেন্সের কথা বলা হয়েছে, তাহলে তার উত্তর হবে 1826, চার্লস ম্যাসন। এবারে নেক্সট তোমাকে মাথায় রাখতে হবে যে এরপরে কি বানানো হয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমরা তৈরি করেছিলাম 1861-তে, এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড ছিলেন আলেকজান্ডার কুনিংহাম, এবং ওনাকেই বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজিস্ট। এরপরে এইখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে কবে পার্মানেন্ট বডি তৈরি করা হলো? তো মাথায় রাখবে উত্তরটা হবে 1906। নেক্সট, 1906-এ তখন ডিরেক্টর জেনারেল কে ছিলেন? যদি এই প্রশ্নটা আসে তোমরা বলবে যে জন মার্শেল ডিরেক্টর জেনারেল। বাই দ্য ওয়ে, তোমাকে যদি আমি প্রশ্ন করি 1906 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কে ছিলেন, মাথায় রাখতে হবে তোমাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে দাদাভাই নরজি ছিলেন অ্যাট দ্যাট টাইম। ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ 1906-তে স্বরাজ, দ্য ওয়ার্ড স্বরাজ, স্বরাজ কথার অর্থটা কি যদি এই প্রশ্নটাই আসে, বহুবার এসছে। স্বরাজ কথার অর্থ হলো ফ্রিডম বা স্বাধীন চিন্তাভাবনা করা। এবং এখানে দাঁড়িয়ে আর একটা প্রশ্ন আসতে পারে, দাদাভাই নরজি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এই আখ্যাটা কে দিয়েছিলেন? সবাই জানো, তোমরা বলবে যে গ্ল্যাডস্টোন আখ্যাটা দিয়েছিলেন। এবং দাদাভাই নরজিকে তোমরা সবাই জানো যে উনি 3বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ছিলেন। এরপরে আমরা যদি 1 বছর আগে যাই, মানে পিছনের দিকে, 1905, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1905-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কে ছিলেন যদি এই প্রশ্নটাই আসে, কারণ এগুলো দিজ আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিট করছে, এবং তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে এতটাই ডেডিকেশন দিতে হবে যেন সব পয়েন্ট উইথ ক্লিয়ার পিকচার তোমাদের মাথায় থাকে। 1905 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে, তোমরা সবাই জানো। এবং গোপাল কৃষ্ণ গোখলেকে পলিটিক্যাল গুরু বলা হচ্ছে মহাত্মা গান্ধীজি। বাই দ্য ওয়ে, এই যে টার্ম মহাত্মা, এই আখ্যাটা আবার কে দিলেন? মহাত্মা আখ্যাটা রবীন্দ্রনাথ ঠাকুরজি দিয়েছিলেন 1917 সময়, চম্পারণ সত্যাগ্রহের সময়। এবারে হচ্ছে গান্ধীজি সাউথ আফ্রিকা চলে গিয়েছিলেন। উনি বাই প্রফেশন ব্যারিস্টার ছিলেন, এবং উনি সাউথ আফ্রিকায় চলে গেলেন। কবে গিয়েছিলেন এটাই প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করবে। উনি 1893-তে সাউথ আফ্রিকা গেলেন, এবং 1894-এ নাতাল ইন্ডিয়ান কংগ্রেস উনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং উনি 1915 সালে আবার ভারতবর্ষে ফিরে এসেছিলেন। 9th জানুয়ারি আমরা পালন করি প্রবাসী ভারতীয় দিবস বা NRI ডে আমরা পালন করি। নেক্সট, দিবস থেকে তো প্রশ্ন আসবেই কম্পিটিটিভ এক্সামে। দিবস ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ওজন দিবস কবে পালন করা হয়, তোমাকে মাথায় যেন সবসময় এগুলো ঘোরে। ওজন দিবস 16 সেপ্টেম্বর আমরা পালন করছি। ওজনের ফর্মুলা কি? O3 মাথায় রাখতে হবে তোমাকে। তোমাকে যদি প্রশ্ন করে যে আমরা দেখলাম যে আমাদের সংবিধানকে, তো সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হচ্ছে? এটা কমন প্রশ্ন। দেখো, এখানে একটু ট্রিক আছে। তোমাকে বলেনি হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল মানে যদি প্রশ্নটা আসে, যদি এই প্রশ্নটা আসে, তোমরা সবাই জানো ডক্টর BR আম্বেদকরজি বলেছিলেন আর্টিকেল নাম্বার 32-কে বলা হয়েছিল হার্ট অ্যান্ড সোল। যদি বলা হয় সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তখন উত্তরটা হবে হচ্ছে প্রস্তাবনা, দ্যাট ইজ দ্য প্রিয়াম্বেল। এবারে প্রিয়াম্বেলের আগের নাম কি? দেখো, আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছি। প্রিয়াম্বেল মানে হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশন আবার কে নিয়ে এসেছিলেন যদি এই প্রশ্নটা আসে, তাহলে তার উত্তর কি হবে? জওহরলাল নেহরুজি। অ্যান্ড বাই দ্য ওয়ে, জওহরলাল নেহরুজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কবে ছিলেন তোমরা কমেন্ট সেকশনে লিখে বলবে। নেক্সট, এরপরে দেখো, আমরা যদি বলি আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট
কবে হয়েছিল? বাই দ্য ওয়ে, অ্যামেন্ডমেন্ট কথাটার অর্থটা কি আগে সেটা বোঝো। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে চেঞ্জ। সংবিধানে প্রভিশন আছে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে বাই দ্য প্রসেস অফ অ্যামেন্ডমেন্ট। এবার অ্যামেন্ডমেন্ট কত নাম্বার ধারায় রয়েছে? খুব সিম্পল পয়েন্ট, অ্যামেন্ডমেন্ট 368 আর্টিকেলের মধ্যে আমরা অ্যামেন্ডমেন্টকে দেখতে পাবো। এইবারে অ্যামেন্ডমেন্ট জার্মানি থেকে আমরা নিয়েছি বিকজ আমাদের সংবিধান বরোড কনস্টিটিউশন, ম্যাক্সিমাম ভালো ভালো জিনিস আমরা বরোড করেছি। কিন্তু আমাদের প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল কবে যদি প্রশ্নটা আসে তাহলে আমরা কি বলবো? ইয়েস, আমাদের 9th শিডিউল মনে পড়ছে। আমাদের 9th শিডিউলে কি বলছে? ল্যান্ড রিফর্ম মুভমেন্ট, দ্যাট ইজ অ্যাবলিশন অফ জমিনদারি সিস্টেম। বাই দ্য ওয়ে কতগুলো শিডিউল আছে? 12টা শিডিউল রয়েছে। ওকে, 12টা শিডিউল আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, গৌতম বুদ্ধ কবে ঘর ছাড়লেন? দেখো এইগুলো প্রশ্ন কম্পিটিটিভ এক্সামে এই ফিল্ড থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবেই। আচ্ছা, গৌতম বুদ্ধ ঘর ছেড়েছিলেন কেন? সত্যের জন্য ঘর ছেড়েছিলেন। এবং কত বছর বয়সে উনি ঘর ছাড়লেন? যদি কম্পিটিটিভ এক্সামে আসে আমরা কি বলবো? যে উনি 29 বছর বয়সে ঘর ছেড়েছিলেন। এবং এই ঘটনাকে বলা হচ্ছে মহাবিনিষ্কারম। 35 বছর বয়সে উনি সিদ্ধি লাভ করলেন। কোথায়? নিরঞ্জনা নদীর ধারে উনি সিদ্ধি লাভ করেছিলেন এবং বোধগয়াতে। এরপরে উনি বাণী প্রচার করলেন, দ্যাট ইজ যেটা উত্তরপ্রদেশের ডিয়ার পার্কে। এবং 80 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন, দ্যাট ইজ মহাপরিনির্বাণা। এবারে বুদ্ধ কথার অর্থ কী? দেখো ছোটো ছোটো প্রশ্ন, তোমাকে কিন্তু এতটাই ভাবতে হবে বুদ্ধ কথার অর্থটা কী। বুদ্ধ মানে হচ্ছে আলোকিত হওয়া বা এনলাইটেন্ড। কম্পিটিটিভ এক্সামে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই গৌতম বুদ্ধ আলোকিত হয়েছিলেন কোন নদীর ধারে? একটু আগে বললাম নিরঞ্জনা নদী। আচ্ছা, নেক্সট, এবারে যদি তোমাকে জিজ্ঞেস করে নিজাম সাগর বাঁধটি কোন নদীর উপরে রয়েছে, আমরা কি বলবো? দ্যাট ইজ মঞ্জিরা নদী। আচ্ছা, এই মঞ্জিরা নদী কার শাখা নদী? যদি কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে আমরা কি বলবো? মঞ্জিরা নদী হচ্ছে আমাদের গোদাবরী শাখা নদী। আচ্ছা, গোদাবরী দক্ষিণের গঙ্গা বলা হচ্ছে। আচ্ছা, ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম কি? ওকে, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট রিলেট করো, এইভাবে পড়তে হবে। ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু জাস্ট একবার মাইন্ডে রিকল করো, দ্যাট ইজ ইন্দিরা পয়েন্ট, না প্যাগমিল্যান্ড পয়েন্ট, না কন্যাকুমারী। এইটা তোমাদের জন্য রইলো, তোমরা কমেন্ট সেকশনে লিখে বলবে। ওকে, ফাইন। নেক্সট, এবারে যদি বলা হয় যে ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 কোন নদীর উপরে রয়েছে, যদি এই প্রশ্নটা আসে, আমরা সবাই জানি সাদিয়া থেকে ডুবরি যেটা ব্রহ্মপুত্র রিভার, তার উপরে আমরা দেখতে পাবো। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী কোন হিমবাহ থেকে বেরিয়ে আসছে? কমন প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামে দেবে। ব্রহ্মপুত্র নদী ছেমা ইয়াংডাং হিমবাহ থেকে বেরিয়ে আসছে। এবং ব্রহ্মপুত্র যে নাম, এটি ভারতবর্ষের কোন রাজ্যে আমরা পাচ্ছি? তার আগে তো নাম ব্রহ্মপুত্র ছিল না, তাই না? তাহলে আমরা ইয়ারলাং টাসাংপো ছিল যখন আমরা তিব্বত থেকে নদীটাকে দেখলাম। এবং অরুণাচল প্রদেশে যখন নদীটি প্রবেশ করলো তখন নাম হলো হচ্ছে দিহাং বা সিহাং, যেটাই বলতে পারি, আমার কম্পিটিটিভ এক্সামে আসবে। এবং যখন নদীটি প্রবেশ করলো আসামে তখন নদীটির নাম হলো হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট, এবারে দেখো ভারতবর্ষের মধ্যে কতগুলো জাতীয় উদ্যান রয়েছে? খুব কমন প্রশ্ন, 106টি জাতীয় উদ্যান রয়েছে। বিশাখদত্ত কি রচনা করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কম্পিটিটিভ এক্সামে বহুবার আসে। বিশাখদত্ত মুদ্রাক্ষাস রচনা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কত বছর যখন লাস্ট জীবনে উনি কোথায় চলে গিয়েছিলেন? কারণ উনি রাজত্ব ছেড়ে উনি চলে গিয়েছিলেন শ্রাবণ বেলাগোলা। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে সন্তান ওনার নাম হচ্ছে বিন্দুসার। বিম্বিসার এবং বিন্দুসারের মধ্যে আমাদের প্রচুর কনফিউশন। সো মাথায় রাখবে, দিস আর দ্য কোয়েশ্চেন ফর দ্য কম্পিটিটিভ এক্সাম। যদি তোমাকে ক্র্যাক করার ইচ্ছা থাকে তাহলে তোমাকে এইভাবেই পড়তে হবে, তাহলে তুমি একটা জায়গায় পৌঁছাবে উইথ কনসেপ্ট। আমার স্টাডি মেটেরিয়ালগুলোকে ফলো করো, বিগত বছরের কোশ্চেন ফলো করে বানানো রয়েছে, রেকমেন্ডেড বইগুলোকে ফলো করে তৈরি হয়েছে, যাতে তোমরা ইজিলি তোমাদের এক্সাম ক্র্যাক করতে পারো। আশা রাখি নিশ্চয়ই ভালো লাগলো এই ছোট্ট ভিডিওটা। খুব তাড়াতাড়ি আমি আসছি তোমাদের সঙ্গে, একসঙ্গে আমরা পড়ব, যেখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স এবং অবশ্যই স্ট্যাটিক জিকে তোমরা পড়তে পারবে আমার সঙ্গে। খুব মজা লাগবে, খুব ভালো লাগবে, একসঙ্গে আমরা সবাই পড়ব। এবং তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে আমি একটু তোমাদেরকে সাহায্য করব নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকো, পড়তে থাকো এবং নিজের লাইফকে এনজয় করতে থাকো। কোনো কথা নয়, নিজের লক্ষ্যের দিকে স্থিরভাবে চলে যাও, সাকসেস তোমার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো।